আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। টাকা থাকলেই মানুষ সুখী হতে পারে না, কুড়ে ঘরে থেকেও মানুষ সুখী হতে পারে যদি কোনো ভালোবাসার মানুষ পায়, যদি এমন কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে পায় যার মন মানসিকতা ভালো, তবে আর কিছু চাইবার নাই। এসব ভাবছি, এই সময় হঠাৎ উনি আমাকে ধাক্কা দিয়ে মেয়েটিকে নিয়ে ভেতরে ঢুকতে গেলে আমি রাগে মেয়েটির হাত থেকে ওনার হাত ছাড়িয়ে নিই। পরে চিৎকার করে বলি, আমি আপনার বিবাহিত স্ত্রী, ইসলামিক শরীয়ত মতে কবুল বলে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আপনার উপর আমার অধিকার আছে। আমার সামনে আপনি কখনো অন্য মেয়ের সাথে নষ্টামি করতে পারবেন না, আমি কখনোই তা মেনে নিব না। আপনি তো একটা কাপুরুষ, তা না হলে কি নিজের বউয়ের গায়ে হাত তোলেন, বড় নারীর সাথে রাত কাটান? আমার কথা শুনে উনি রাগে আমার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলেন, তোর সমস্যাটা কি? কিসবে রেখেছি তোকে? সবই তো পাচ্ছিস, তবে এইভাবে আমার লাইফটা হেল কেন করছিস তুই? চলে যা এখন আমার সামনে থেকে। এই মেয়েটি আগে এখান থেকে যাবে, পরে আমি এখান থেকে সরবো। আমি স্পষ্ট স্বরে কথাগুলো বলে দাঁড়িয়ে রইলাম। আমার কোনো হেলদোল না দেখে উনি মেয়েটির দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, আমি দুঃখিত স্বামী, আমি বুঝতে পারিনি ও তোমার সাথে এইভাবে কথা বলবে। প্লিজ আজ এখান থেকে চলে যাও, আমি কাল তোমার সাথে কথা বলছি। এত রাতে আমি আর কোনো সিনক্রেট করতে যাচ্ছি না, আর ওর ব্যবস্থা আমি করবো। ওনার কথা শুনে মেয়েটি একবার ওনার দিকে তাকালো, পরে আমার দিকে ফিরে বলে, আজ তুমি আমাকে যেভাবে অপমান করেছো তার থেকে বেশি অপমানিত তোমাকে হতে হবে। এই সামিয়া চৌধুরীর সাথে এইভাবে কথা বলার শাস্তি তো তোমাকে পেতেই হবে, মাইন্ড ইট। আমি মেয়েটির দিকে তাকিয়ে বলি, আপনাদের মতো মেয়েদের যেখানে চরিত্রেরই কোনো ঠিক নেই সেখানে আবার কথা? লজ্জা থাকলে আমার স্বামীর সাথে আর দ্বিতীয়বার আসবেন না। মেয়েটি আমার দিকে রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করে কিছু না বলে চলে গেল। মেয়েটি চলে যেতেই উনি আমাকে টেনে রুমের ভেতর নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আমার চুলের মুঠি ধরে বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার সাথে উচ্চ গলায় কথা বলার শাস্তি তোকে আজকে পেতেই হবে। আমার সাহসের এখনো কিছুই দেখেননি, অনেক সহ্য করেছি, আর নয়। আমি আপনার স্ত্রী, তাই আপনি কোনো ভুল করলে ঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্বটাও আমার। আমার অধিকার, আমি কিছুতেই কাউকে ছেড়ে দিব না। আমি বাধ্য হয়ে আপনার কাছে থাকছি বলে এটা ভাববেন না যে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। আপনার অন্যায় অত্যাচার সব মুখ বুজে সহ্য করব। আমি কোনো অবলা মেয়ে নই, অন্যায়ের প্রতিবাদ করতে জানি। আমাকে বোকা ভাবলে আপনার ভুল হবে। আপনার তো লজ্জা করা উচিত, বউ থাকতে এভাবে পরনারীর সাথে নষ্টামি করায়। নীলাদ্র চিল্লিয়েই বলে, চুপ কর বলছি। তোর মুখ দিয়ে এরপর যদি একটা কথা বের হয় তবে এর পরিণতি কিন্তু অনেক খারাপ হবে। অনেকক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করছি, আর কন্ট্রোল করতে পারবো না। পরে পস্তাবে এত কথা বলার জন্য। আজ আমি থামবো না। এর থেকে খারাপ আর কি হতে পারে তা আমিও দেখব। মানুষের সহ্যের সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন সে আর চুপ থাকে না। আজ আপনাকে আমার প্রতিটি কথা শুনতে হবে। আপনি রাত বিরাতে পার্টি করবেন, নেশা করে মাতাল হয়ে ঘরে আসবেন, নির্লজ্জ বেহায়া মেয়ে নিয়ে রুমে ঢুকবেন, আর কিছু না হতেই আমার গায়ে হাত তুলবেন। আমি আর কিছুতেই এসব মেনে নিব না। আপনি দিনের পর দিন অন্যায় করবেন, আর আমি কিছু বললেই দোষ আমার হবে। এই বাড়িতে এইসব আর চলবে না। এই মেয়েটাই বা কেমন, এত রাতে পরপুরুষের সাথে? ছি, আমার তো বলতেই লজ্জা করছে। আর ওই মেয়ের তো একটু লজ্জা শরম নেই। ওসব মেয়ের জন্যই তো পতিতালয়ই ঠিক। নীলাদ্র আর শুনতে না পেরে আরোহীর গালে চড় মারতে নেয়, কিন্তু আরোহীর সাথে সাথে তার হাত ধরে ফেলে বলে, এই কাজ আর করতে যাবেন না। আমি ভুল কিছু বলিনি যে আপনি আমার গায়ে হাত তুলবেন। কথায় কথায় বউয়ের গায়ে হাত তোলা কাপুরুষদের কাজ। আপনার লজ্জা করে না পরনারীর জন্য নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে? কে হয় মেয়েটা আপনার? নীলাদ্র আর সহ্য করতে পারল না। আরোহীর প্রতিটা কথা তার শরীরে কাটার মতো বিচ্ছে। আরোহীর কথাগুলো তার ইগোতে হার্ট করছে। তার মতে ছেলেরা এসব করতেই পারে, এতে খারাপের কিছু নেই। কিন্তু তাই বলে তার হাত ধরে ফেলবে, তার সাথে তর্ক করবে, তাকে নীতি কথা শোনাবে, এইসব কিছুতেই মানা যায় না। আজ এর একটি ব্যবস্থা করতেই হবে, না হলে পরে মাথায় চড়ে বসবে। সে আরোহীকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। আরোহী কিছু বোঝার আগেই ফ্লোরের উপরে পড়ে থাকা লাঠি উঠিয়ে আরোহীর শরীরে একের পর এক আঘাত করতে থাকে আর বলে, আজ খুব মুখ দিয়ে কথা ফুটেছে তাই না? আমাকে কাপুরুষ বলা, নির্লজ্জ বলা, আমার সাথে উঁচু গলায় কথা বলার, আমার মুখে মুখে তর্ক করার শাস্তি তো তোকে আজ পেতেই হবে।
আজ তুই হাড়ে হাড়ে সব টের পাবি। আরোহী ব্যথায় কুকরিয়ে ওঠে। আমার লাগছে, প্লিজ আমাকে আর মারবেন না, আমি তো অন্যায় কিছু বলিনি, প্লিজ। সে আর কিছু বলতে পারছে না, তার শরীর কেটে রক্ত বের হচ্ছে। সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। আজ যেন নীলাদ্র একটি নরপশু হয়ে উঠেছে, তার ভিতরে মনুষ্যত্ব বলতে যেন কিছুই অবশিষ্ট নেই। আরোহীকে এই অবস্থায় দেখেও সে থামছে না, নিজের সব রাগ মেয়েটার উপর পশুর মতো মেরে পিটাচ্ছে। তাদের বাড়িতে আর কেউ থাকে না, শুধু কাজের লোক ছাড়া। আর কাজের লোকরা আরোহীর চিৎকার শুনেও নীলাদ্রের ভয়ে এদিকে আসেনি। নীলাদ্রের যখন খেয়াল হয়, সে সাথে সাথে লাঠিটা নিচে ফেলে দেয়। সে কখনো এভাবে আরোহীকে মারতে চায়নি, কিন্তু আরোহী কিছুতেই তার কথা শুনছিল না, আর সেও তার রাগ কন্ট্রোল করতে পারেনি। তাই তো সে অতটা পার্শ্ববিক কাজ করে ফেলেছে। সে ভালো করে আরোহীর দিকে তাকিয়ে দেখে মেয়েটার শাড়ির অনেক জায়গায় রক্তের ছাপ দেখা যাচ্ছে। আরোহী সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে আছে। সে তাড়াতাড়ি পানি এনে তার মুখে ছিটিয়ে দেয়, কিন্তু তাতেও যখন কোনো কাজ হয় না, তখন ডাক্তার ইমতিয়াজকে কল দেয়। ডাক্তার ইমতিয়াজ হলো নীলাদ্রের বাবার পরিচিত, আর নীলাদ্রকে উনি নিজের ছেলের মতোই দেখে। ডাক্তার আরোহীকে দেখে বলে, ডাক্তার, রোগীর অবস্থা ভালো নয়, ওনাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আর এটা তো পুলিশ কেস। সি, এভাবে জানোয়ারের মতো মেয়েটিকে কিভাবে মারলে? তোমার থেকে আমি কখনো এটা আশা করিনি। আমি পারবো না এটা হ্যান্ডেল করতে। এখানে ইমতিয়াজের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো নীলাদ্র কিছু বলতো, কিন্তু ইমতিয়াজকে ও যথেষ্ট সম্মান করে, তাই মাথা নিচু করে বলে, প্লিজ আঙ্কেল, আগেও ট্রিটমেন্ট করেন, বাকি সবকিছু পরে বলছি, ওর অবস্থা এখন ভালো না। ডাক্তার আর কিছু না বলে একজন ম্যাটকে নিয়ে আরোহীর ড্রেস চেঞ্জ করে ভালো করে তার কাটা জায়গা ড্রেসিং করে দেয়। পরে কিছু মেডিসিন লিখে দিয়ে নীলাদ্রের সাথে কোনো কথা না বলেই উনি চলে যান। সামিয়া আদ্রিতাকে গভীর ভাবনায় ডুবে থাকতে দেখে একটু জোরেই বলে, কি হলো, কোথায় হারিয়ে গেলে? সেদিনের সব কথা মনে আছে নিশ্চয়ই। জানো, তোমাকে এই অবস্থায় দেখে অনেক দিনের জমানো প্রতিশোধ নেওয়া শেষ হলো। এখন নিজেকে অনেক হালকা লাগছে। সেদিন তুমি কয়েকটা চাকরের সামনে আমাকে অপমান করেছিলে, আর আজ আমি পুরো পার্টি ভরা লোকের সামনে তোমাকে অপমান করে তার শোধ নিলাম। তোমার জায়গায় যদি আমি থাকতাম তবে লজ্জায় হয়তো মরে যেতাম। আর তুমি, ছি, এতগুলো মানুষের সামনে অপমানিত হয়ে দাঁড়িয়ে আছো। তোমার ভেতরে কি আত্মসম্মানবোধ নেই? কি করে এখনো স্থির আছো তুমি? আরোহী কিছু না বলে সামিয়ার গালে পরপর দুটো চড় মারলো। পরে চিল্লিয়ে বলল, ছি, আপনার লজ্জা করলো না একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের চরিত্রে মিথ্যা কলঙ্কের দাগ লাগাতে? আপনার মতো মেয়ে অপমানেরই যোগ্য। সেদিন আপনার সাথে ভালো করে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আধুনিকতার নাম করে নিজেকে অন্যের কাছে বিলিয়ে দিতে আপনার কি একটু বিবেকে বাঁধে না? আপনার মন মানসিকতা এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? একজন মেয়ে হয়ে অন্য মেয়ের সম্মান নিয়ে কি করে খেলতে পারেন? আপনার বিবেক বলে কি কিছু নেই? লজ্জা তো এখন আপনার পাওয়া উচিত, আমার না, কারণ আমি কোনো অন্যায় বা খারাপ কাজ করিনি যে লজ্জা পাবো। আপনি এসব করে ভাবছেন আমাকে আমার স্বামীর সংসার থেকে আলাদা করতে পারবেন? তা কিছুতেই আমি হতে দিব না। আমি এক্ষুনি ওনাকে সব সত্যিটা জানাবো। এই সব কিছু আপনার সাজানোর নাটক, সব কিছু মিথ্যা। আপনি আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছেন। আমার কথা শুনে সামিয়া হাসতে লাগলো। এখন তো ওর রাগ করার কথা ছিল, কিন্তু কি অদ্ভুত ভাবে ও হেসে চলছে। আমি ব্রুকুচকে বললাম, এত মানুষের সামনে চর খেয়ে অপমানিত হয়ে কি আপনার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এভাবে পাগলের মতো হাসছেন কেন? মেয়েটি আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, আশেপাশে তাকিয়ে দেখো, পুরো পার্টিতে তুমি আর আমি ছাড়া কেউই নেই। সবাই অনেক আগেই চলে গেছে। মেয়েটির কথা শুনে আমি আশেপাশে তাকালাম। সত্যি পুরো পার্টিতে আমি আর ও ছাড়া কেউ নেই। আমি অবাক হয়ে সামিয়ার দিকে তাকালে সে আবার বলা শুরু করে, তুমি এতটা বোকা তা আগে বুঝতে পারিনি। কিসের স্বামী আর কিসের সংসারে কথা বলছো তুমি? তা তো কোনোদিনই তোমার ছিল না। একবারের জন্য এটা তোমার মাথায় এলো না? লোকটি তোমার এতগুলো ছবি কিভাবে পেলো? আর ওর ছবিগুলোই বা আসলো কোথা থেকে? ওই লোকটির সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই, তবে লোকটি তোমার সম্পর্কে এত কিছু কি করে জানলো? আমি তো তোমার পরিবার সম্পর্কে কিছু জানি না। আর না, তোমার এত আগের ছবি আমার কাছে আছে। এইসবের পেছনে তো আরও একজন আছে যে আমার সাথে মিলে এটা করেছে। আর সে তোমার খুব কাছের একজন। সামিয়ার কথা শুনে আমার সন্দেহ হতে লাগলো। তবে কি উনি এসবের সাথে জড়িত, নাকি মেয়েটি আমাকে মিথ্যা বলছে? আমাকে ওর কথার জালে ফাঁসিয়ে আমার আর ওনার মাঝে আরো ব্যবধান বাড়াতে চাইছে।
আমি আর কিছু না ভেবে ওর দিকে তাকিয়ে বললাম, মানে আপনি কি বোঝাতে চাইছেন? কেন? আমি যা বুঝাতে চাইছি তাকে তুমি এখনো বুঝতে পারোনি? না বুঝেও বুঝতে চাইছো না? কারণ আমার জানা মতে তুমি তো এতটা বোকা ছিলে না যে আমার কথা বলার মানে বুঝবে না। নীলাদ্র কখনোই তোমার ছিল না, ও তো সবসময় আমাকেই ভালোবেসেছে। তুমি ওর কাছে ভোগের বস্ত্র ছাড়া আর কিছুই ছিলে না। আর তাই তো আমার এক কথায় ও তোমাকে এভাবে সবার সামনে অপমান করতেও দুইবার ভাবেনি। কিন্তু জানো, এখন আমার না তোমার জন্য সত্যি অনেক খারাপ লাগছে। তাই তো তোমাকে আমি সব সত্যিটা বলে দিয়েছি। পারলে এখন আমাকে ক্ষমা করে দিও। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মানে কি সব বাজে কথা বলছেন আপনি? আমি ওনার ওয়াইফ, উনি কখনো আমার সাথে এমনটা করতে পারেন না। আমার সম্মান যে ওনারই সম্মান। আমি মনের ভেতরে অনেকটা সংকোচ নিয়ে কথাটা বললাম। সামিয়া শান্ত স্বরে বলল, আমি বাজে বলছি না, আমার বলা প্রত্যেকটি কথা সত্যি। তুমি এতটা বোকা কি করে হতে পারো আরোহী? সব সত্যিটা জানার পরেও কেন বিশ্বাস করছো না? এখনো সময় আছে, নিজের আত্মসম্মানটা নিজে রক্ষা করো। তোমার উপরে করা প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করো, নিজেকে শক্ত করো। তুমি দেখিয়ে দাও তুমি একা বাঁচতে পারো, অন্য কাউকে তোমার লাগবে না। নিজের একটা পরিচয় তৈরি করে নীলাদ্রকে উচিত শিক্ষা দাও। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, আর এটাই স্বাভাবিক। কিন্তু তুমি তো নীলাদ্রকে ভালো করেই চেনো। ও তো কখনোই তোমাকে সম্মান করেনি, সব সময় তোমাকে অপমান করে, অবহেলাই করে গেছে। আর যে তোমাকে একটি মেয়ের সামনে অপমান করতে পারে, সে তোমাকে অনেক মানুষের সামনেও অপমান করতে পারে। যে বাহিরের কোনো মেয়ের জন্য তোমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না, তার পক্ষে এটা করা কোনো বড় বিষয় না। আমি এতটাও খারাপ নয় যে তোমাকে মিথ্যে কথা বলবো। আর এখনও যদি আমার কথাটি বিশ্বাস না হয়, তবে গিয়ে তোমার স্বামীর কাছ থেকে সত্যিটা জানতে চাও। আসলে কি জানো নীলাদ্র, তোমার যোগ্য না। যে স্বামী সবার সামনে এভাবে তোমাকে চরিত্র নিয়ে বাজে কথা বলেছে, তোমাকে সবার সামনে অপমান করেছে, তুমি এমন একটি মানুষের সাথে কি করে থাকবে? তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার সব দায়িত্ব আমি নেব। সত্যি বলতে কি, তোমার কথা শুনে আমি আমার ভুল বুঝতে পেরেছি। মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমনটা করা আমার ঠিক হয়নি। আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর এখন আমি তোমার পাশে দাঁড়াতে চাই। তোমাকে সমাজে প্রতিষ্ঠিত করতে যা করার প্রয়োজন আমি তাই করব। আরোহী কিছু না বলে পার্টি থেকে বের হয়ে আসলো। সামিয়া তাকে পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু সে একবারের জন্য পিছনে না তাকিয়ে কোনো কথা না বলে চুপচাপ শুধু পার্টি থেকে বেরিয়ে আসলো। আরোহী পার্টি থেকে বের হতেই সামিয়া নীলাদ্রিকে কল দেয়। নীলাদ্রি ফোন রিসিভ করতেই সামিয়া বলে, বেবি, কাজ হয়ে গেছে। আরোহী এখন বাড়িতেই যাচ্ছে। সে হয়তো এখন আমার কথা সম্পূর্ণ বিশ্বাস করেনি, তবুও অনেকটা সে আমার কথায় ফেসে গেছে। এখন যা হবে সব আমার আর তোমার ইচ্ছে মতোই হবে। ও এখন নিজ থেকেই তোমাকে ডিভোর্স দেবে, আর ও তোমাকে ডিভোর্সটা দিলেই আমি তোমাকে বিয়ে করে নেব। ওর নিজের আত্মসম্মান আঘাত করার পর ও কিছুতেই তোমার সাথে থাকবে না। নীলাদ্র কিছু একটা ভেবে পড়ে বলে, তুমি যা বলছো তাই যেন হয়। এই 3 বছর তো কম অত্যাচার করিনি, তবু আমাকে ডিভোর্স দেয়নি। এইবার যদি ডিভোর্সটা দিয়ে দেয় তবে আমি বেঁচে যাই। আর ওই মেয়েকে আমি সহ্য করতে পারছি না, দম বন্ধ হয়ে আসে আমার ওর সাথে থাকলে। আই জাস্ট হেট হার। আমি বাধ্য হয়ে ওকে এখনো সহ্য করছি। আমি যদি পারতাম তবে অনেক আগে ওকে ডিভোর্স দিয়ে এখান থেকে বিদায় করতাম, কিন্তু আমি পারবো না নিজের থেকে ওকে ডিভোর্স দিতে। যদি আমি নিজ থেকে ওকে ডিভোর্স দিই তবে আমি সব হারাবো। আমি তো সব জানি বেবি, তার জন্যই তো এত প্ল্যান করা। আমি সেখানে আর এক মুহূর্তও দাঁড়িয়ে না থেকে বেরিয়ে আসলাম। আমি জানি উনি কখনো আমাকে ভালোবাসেনি, আমাকে সহ্য করতে পারে না। তাই বলে এত লোকের সামনে উনি আমাকে এইভাবে অপমান করবে তা আমার বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আমাকে তো সত্যিটা জানতে হবে। যতই আমি বাড়ির দিকে যাচ্ছি ততই আমার ভয় বাড়তে লাগলো। মেয়েটির কথা যদি সত্যি হয় তখন আমি কি করব? এমন একটি পরিস্থিতিতে কি করা উচিত তা আমার জানা নেই। মনে মনে শুধু এটাই চাইছি, মেয়েটি যা বলেছে তা যেন সত্যি না হয়। এটা আমি কখনোই মানতে পারবো না। তখন কিছুতেই আমি আর ওনার সাথে থাকতে পারবো না বাবাকে দেওয়া কথা রাখতে। এসব ভাবতে ভাবতে আমি দরজার সামনে চলে আসি। কলিং বেল বাজাতে আমার হাত কাঁপছে। আমি কাঁপা কাঁপা হাতে বেল বাজালাম। কয়েকবার বেল বাজতেই উনি এসে দরজা খুললেন। দরজা খুলতেই আমাকে দেখে রাগে ওনার চোখ মুখ লাল হয়ে গেছে। উনি কর্কশ কণ্ঠে বললেন, তোমার তো সাহস কম নয়, তুমি তোমার এই কলঙ্কিত মুখ নিয়ে আবার আমার সামনে এসেছো। এই বাড়িতে তোমার আর কোনো ঠাঁই হবে না। এখনই আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও বলছি। ওনার কথা শুনে আমার নিজেরও রাগ উঠে গেল। কি মনে করেন উনি নিজেকে?
সবাইকে নিজের মতন চরিত্রহীন ভাবেন? আমি নিজের রাগকে কন্ট্রোল করে যথাসম্ভব ভালোভাবে কথা বলার চেষ্টা করছি। ওনার দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বললাম, আমি আপনার স্ত্রী, আমাদের এখনো ডিভোর্স হয়নি। এই বাড়িতে আসার আমার পুরো অধিকার আছে, আর আমি না চাইলে আপনি আমাকে এখান থেকে বের করতে পারবেন না। আর চিন্তা করবেন না, আমি নিজে থেকেই এখান থেকে চলে যাব। আমার শুধু কিছু প্রশ্নের উত্তর চাই। উনি রাগে চিল্লিয়ে বলেন, তোর মতো চরিত্রহীন মেয়ের সঙ্গে আমার কোনো কথা নেই। খুব তো সাথে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছিলি, আমাকে যা নয় তা বলে অপমান করেছিলে। এখন নিজের এমন করতে একটু লজ্জা করলো না? তোমাকে অনেক ভালো করে চিনে ফেলেছি আমি। আমার সামনে তোমাকে আর ভালো সাজার নাটক করতে হবে না। দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে তুমি আমাকে বাধ্য করো না। আরোহী এবার রেগে গিয়ে বলে, আপনার সাথে খারাপ ব্যবহার করতে আপনি আমাকে বাধ্য করবেন না। আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কি সামিয়ার সাথে মিলে সবার সামনে আমাকে অপমান করার জন্য পার্টিতে ওই নাটকটা করেছেন? নীলাদ্র অবাক হওয়ার অভিনয় করে বলে, মানে কি বলছো তুমি এসব? কিসের কি নাটক করছি আমি? আপনি ভালো করে জানেন আমি কি বলছি আর আপনি কি করেছেন। এখন একদম আমার সাথে নাটক করতে আসবেন না। আমি সত্যি এটা জানতে চাই, আমি সামিয়া আর ওই লোকটার সাথে মিলে সবার সামনে আমাকে চরিত্রহীনা প্রমাণ করার জন্য এসব নাটক করেছেন? আপনি এতটা নিকৃষ্ট মনের মানুষ তা কখনো ভাবতে পারিনি। সবার সামনে নিজের স্ত্রীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে আপনার বিবেকে একটুও ভাবলো না? আপনি কি মানুষ না অন্য কিছু? আরোহীর কথা শুনে নীলাদ্র রাগে আরোহীর দুই বাহু চেপে ধরে বলে, হ্যাঁ, এই সব কিছু পেছনে আমি দায়ী। আমি ভালোবাসি সামিয়াকে, বিয়ে করতে চাই তাকে, কিন্তু তুমি আমাদের মাঝে কাটা হয়ে আছো। এত অপমান আর অত্যাচার করি তবুও তুমি চলে যাচ্ছ না। নিজের মনের ভেতরে একটু আত্মসম্মান বোধ নেই না তোমার? যদি থাকতো তবে অনেক আগেই তুমি এখান থেকে চলে যেতে। আরোহী নীলাদ্র থেকে নিজেকে ছাড়িয়ে কিছু না বলে নীলাদ্রের গালে চড় মেরে পরে বলে, ছি, আপনি এতটা নিচে নেমে যাবেন তা কখনো ভাবিনি। বাইরে একটা চরিত্রহীনা মেয়ের জন্য নিজের স্ত্রীকে এইভাবে অপমান কি করে করতে পারলেন? আপনি তো কাপুরুষ। এই ঘটনার পরে আমি নিজেই আর আপনার সাথে থাকতে চাই না। আপনি তো মুক্তি চেয়েছেন আমার থেকে, আজ থেকে আপনি মুক্ত। আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকবো না। ডিভোর্স পেপারটা আপনার কাছে পাঠিয়ে দেব। আমি সেখানে আর না দাঁড়িয়ে রুমে চলে আসলাম। বাবার ছবির সামনে দাঁড়িয়ে বললাম, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি পারিনি আপনাকে দেওয়া আমার কথা রাখতে। আমি পারিনি এই ইট আর পাথরের দেওয়ালকে ঘর বানাতে। আমি পারিনি নিজের স্বামীকে সুপথে ফিরিয়ে আনতে। আমি পারিনি এই সব কিছুকে ধ্বংস হওয়ার হাত থেকে আটকাতে। আমি অনেক চেষ্টা করেছি এই সম্পর্কটা ঠিক করার, ওনার মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করার, কিন্তু আমি পারিনি। নির্মম ভাবে হেরে গেছি আমি। এখন আমার পক্ষে আর কিছুতেই ওনার সাথে থাকা সম্ভব নয়। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আর কোনোভাবেই আমার পক্ষে বাঁচা সম্ভব নয়। কথাগুলো বলার সময় আমার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। একবার পুরো রুমটাকে ভালো করে দেখে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে। কোনো কিছু কি ভোলা এতই সহজ? আমি চাই না আর মায়া বাড়াতে, তাই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলাম। আমি বাহিরে বেরিয়ে দেখি উনি এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আমি ওনার সামনে দাঁড়িয়ে বললাম, চিন্তা করবেন না, আমি আপনার নামে পুলিশ কেস করব না, আর না আপনার থেকে আমার কিছু চাই। আপনার কোনো টাকা আমার চাই না। আপনি আজ বুঝতে পারছেন না আপনি কি হারাবেন, কিন্তু এমন একদিন ঠিকই আসবে যখন আপনি আমার মূল্যটা বুঝতে পারবেন, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। আপনি চাইলেও তখন আর আমাকে পাবেন না। তখন আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব। আপনি আমার সাথে যা করেছেন তার শাস্তি একদিন ঠিক পাবেন। ওই সামিয়াকে পাওয়ার জন্য আপনি আমাকে এতটা কষ্ট দিয়েছেন। আপনি একদিন নিজেই বুঝবেন সে আপনার কতটা অযোগ্য ছিল। তখন বুঝতে পারবেন জীবনে কত বড় ভুল করেছেন ওই মেয়েটাকে ভালোবেসে তাকে বিশ্বাস করে। আমি আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। নীলাদ্র আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এতদিনে তার মনের ইচ্ছে পূরণ হয়েছে, তবুও আজ সে খুশি হতে পারছে না। তার মনের কোনায় কোথাও হয়তো আরোহীর জন্য একটু জায়গা তৈরি হয়েছে, যা সে বুঝতে পারছে না। তার নিজের অজান্তেই তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজের চোখের পানি হাতে নিয়ে দেখে নিজেই অবাক হলাম। হঠাৎ করে চোখ থেকে পানি কেন পড়লো তাই ভাবছি। আরোহী চলে যাওয়াতে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে যেন শূন্যতা আস্তে আস্তে আমাকে ঘিরে ধরছে।
হঠাৎ করে নিজেকে কেন এতটা একা লাগছে কিছুতেই তা আমি বুঝতে পারছি না। আমি শুধু আরোহীর বলা কথাগুলো ভেবে চলছি। তার অশ্রুতে ভেজা মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। সত্যি আমি কোনো ভুল করছি না তো? সত্যি আমি তার সাথে অনেক বড় অন্যায় করে ফেললাম না তো? নিজে ভালো থাকতে গিয়ে একটা নির্দোষ মেয়ের জীবন ধ্বংস করে ফেললাম না তো? আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করছে, কিন্তু কেন তা এখনো আমি বুঝতে পারছি না। তার চলে যাওয়াতে মন এতটা অস্থির হয়ে উঠছে কেন? না, এসব আমি কি ভাবছি? ও নিজ থেকে চলে গেছে, ভালো হয়েছে। এতদিনে আপদটা বিদায় হলো। জীবনটাকে অতিষ্ঠ করে ফেলেছিল। এটা করো না, ওটা করো না, এটা করা পাপ, ওটা করা অন্যায়। এখন আমি এই সব থেকে মুক্ত। সামিয়াকে নিয়ে নিজের মতন করে বাঁচবো। এখন জীবনটাকে এখন নিজের মতন করে সাজাবো। বাবাও নেই যে বাধা দিবে। সে নিজেকে এইসব বলে বুঝিয়ে রুমে চলে যায়। আরোহীর জন্য তার বিন্দু মাত্র চিন্তা হচ্ছে না। এত রাতে একা একটা মেয়ে যে কিনা এই শহরের কিছুই চেনে না, যার কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, সে তাকে একা যেতে ছেড়ে দিয়েছে। তার মনে একবারের জন্য এটা আসলো না পথে মেয়েটার কোনো বিপদ হতে পারে। মানুষ সত্যিই অনেক বড় স্বার্থপর, যে নিজের ছাড়া কখনো অন্যের অবস্থাটা বোঝার চেষ্টা করে না। যে আপনার ভালো চায়, আপনি তাকে সবচেয়ে বেশি কষ্ট দেন, অবহেলা আর অপমান করেন, যেমনটা আজ নীলাদ্র করছে আরোহীর সাথে। কিন্তু সময় আর পরিস্থিতি সব সময় এক থাকে না। সবাই একদিন না একদিন তার কৃতকর্মের ফল পায়। সৃষ্টিকর্তা কখনো কাউকে ছাড়ে না। আল্লাহ তো ন্যায় বিচারক, তিনি কখনো কাউকে নিরাশ করেন না। আমি বাড়ি থেকে বের হয়ে সোজা হেঁটে চলছি। নিজের জীবনের কথাগুলো ভাবছি। মানুষ এতটা নিষ্ঠুর আর স্বার্থপর কি করে হয়? আমার জীবনটা হয়তো শুধু কষ্টের আর যন্ত্রণা পাওয়ার জন্য। ভালো কিছু হয়তো আমার নিয়তিতে ছিল না, আর হয়তো কখনো হবেও না। এখন আমি কোথায় যাব তা আমার জানা নেই, কিন্তু কখনো ওনার কাছে ফিরে যাব না। যে স্বামী সবার সামনে নিজের স্ত্রীকে অপমান করতে পারে, তাকে চরিত্রহীনা খারাপ প্রমাণ করার জন্য এত বড় নাটক করতে পারে, সেই স্বামীর কাছে আবার ফিরে যাওয়াটা বোকামি। উনি কখনোই আমার মর্ম বোঝেননি, তাই তো সব সময় আমাকে অপমান আর অত্যাচার করে গেছেন। আমি এখন থেকে আর অপমান অত্যাচার সহ্য করব না। এবার আমিও দেখব আমার নিয়তি আমাকে কোথায় নিয়ে যায়। এভাবে ধুকে ধুকে মরার চেয়ে ভালো একেবারে মরবো। না হয় নিজের আত্মসম্মানের সাথে ভালো করে বাঁচবো। আমি নিজেকে আর কোনোভাবেই কারো কাছে ছোট করব না, আর না নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে মরার মতো বাঁচবো। নিজের বাড়ি নিজের সংসার ছেড়ে আসতে কষ্ট হচ্ছে না এমন নয়, খুব কষ্ট হচ্ছে সব কিছু ফেলে এভাবে চলে আসাতে। কিন্তু কেন জানি না আজ নিজের মনটা অনেক হালকা লাগছে। আজ নিজেকে অনেক স্বাধীন বলে মনে হচ্ছে। বাড়ি থেকে বের হয়ে এসেছি অনেকক্ষণ হলো। তখন রাগের বশে বাড়ি থেকে বের হয়ে এসেছি, তা ঠিক, কিন্তু এখন আমার ভেতরে ভয় করতে শুরু করছে। এই শহরে তো আমি কিছুই চিনি না, আর না আমার কোনো যাওয়ার জায়গা আছে। এখন আমি কোথায় যাব তাই ভাবছি। দু হাতে চোখের পানি মুছছি আর সামনের দিকে হাঁটছি। এখন প্রায় মাঝরাত। এত রাতে একা একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তা দিয়ে তেমন গাড়িও চলছে না। কতক্ষণ পর পর দুই একটা গাড়ি খুব দ্রুত ছুটে চলছে। আশেপাশে তেমন মানুষও নেই। যেই দুই একজন আছে তারা কেমন জানি আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। এখন মনে হচ্ছে এখানে আমি সেফ না। ভয় হাত পা কাঁপছে আমার। এখন আমি কোথায় আশ্রয় নিব আর কোথায় বা যাব আমার কিছুই মাথায় আসছে না। আসলে এই বিয়েটা সমানে সমানে হওয়া উচিত, তা না হলে ব্যবধানটা প্রতিনিয়ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, প্রতিনিয়ত ছোট হতে হয়। কখনো নিজের প্রাপ্য সম্মানটা পাওয়া যায় না। শুধু নিজের উপর হয়ে চলা অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করা ছাড়া আর কিছু করার থাকে না। আজ গরিব বলে আমি ওনার যোগ্য নই, আমাকে উনি সহ্য করতে পারেন না। আজ যদি আমি কোনো ধনীর মেয়ে হতাম, স্মার্ট আর আধুনিক হতাম, তবে উনি কখনোই আমার সাথে এমনটা করতে পারতেন না। ছোট থেকে শুধু কষ্টই সহ্য করে আসছি। এখন আমি হাঁপিয়ে গেছি, আর পারছি না সহ্য করতে এসব। এর থেকে মৃত্যুও হয়তো অনেক ভালো হতো। এতটা কষ্ট আর অপমান তো আমাকে সহ্য করতে হতো না। এসব ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। এসব ভাবতে ভাবতে কখন যে রাস্তার ঠিক মাঝখানে চলে এসেছি তা খেয়াল নেই। হঠাৎ গাড়ির হর্নের আওয়াজে আমার খেয়াল হলো খুব দ্রুত গতিতে একটি গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি এখান থেকে নড়তে পারছি না কেন?
কেন এমন হচ্ছে তা আমার জানা নেই। আমার মনে হচ্ছে মৃত্যু যেন আমার খুব কাছে চলে এসেছে। আমি যেন নিজের মাঝেই নেই। কয়েক সেকেন্ড পরে আমি গাড়ির সাথে ধাক্কা খেলাম। আমার মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। আমি ঝাপসা দেখতে পেলাম গাড়ির থেকে কোনো একজন লোক বের হচ্ছে। আমি আর নিজের চোখ খুলে রাখতে পারলাম না। আস্তে আস্তে আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। সেখানেই আমি জ্ঞান হারালাম। লোকটি গাড়ি থেকে বের হয়ে তাড়াতাড়ি আরোহীর সামনে আসলো। গাড়ির স্পিড একটু বেশি থাকার কারণে সে আগে গাড়ি থামাতে পারেনি। সে গাড়ি থেকে নেমে আরোহীকে দেখে ভয় পেয়ে যায়। আরোহীর মাথা থেকে অনেক রক্ত পড়ছে। সে অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকটি এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে কোনো মানুষও নেই। সে বেশি কিছু না ভেবে আরোহীকে পাজা কোলে করে গাড়ির ভেতরে নিয়ে বসায় আর দ্রুত গতিতে গাড়ি স্টার্ট করে তাকে হসপিটালে নিয়ে যায়। লোকটি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আরোহীর ট্রিটমেন্ট করতে বলে। ডাক্তার লোকটিকে দেখে আর কিছু না বলে দ্রুত আরোহীর ট্রিটমেন্টের ব্যবস্থা করে। ডাক্তার আরোহীকে ওটিতে রেখে এসে পড়ে। লোকটিকে বলে, ওনার অনেক ব্লাড লস্ট হয়ে গেছে আর মাথার আঘাতটাও অনেক গুরুতর। ইমিডিয়েট রক্তের ব্যবস্থা করতে হবে, নয়তো ওনাকে বাঁচানো যাবে না। ওনার গ্রুপের রক্ত এখনই এই হসপিটাল নেই। আপনি যেখান থেকে পারেন তা দ্রুত জোগাড় করে নিয়ে আসেন। ওনার ব্লাড গ্রুপ কি? ও নেগেটিভ। ডাক্তার লোকটিকে আশ্বস্ত করে বলে, তবে কোনো প্রবলেম নেই, এখনই তার ব্যবস্থা হয়ে যাবে। আমাকে আধ ঘন্টা সময় দিন। ঠিক আছে, আমি অপারেশনের ব্যবস্থা করছি। আপনি রিসেপশনে গিয়ে যাবতীয় ফর্মালিটি শেষ করেন আর ওনার পরিবারকে ইনফর্ম করেন বন্ডে সই করতে হবে, নয়তো আমরা অপারেশনটা করতে পারবো না। যা করার একটু তাড়াতাড়ি করবেন, নয়তো আমাদের পক্ষে রোগীকে আর বাঁচানো সম্ভব হবে না। আমি মেয়েটাকে চিনি না। মেয়েটি হঠাৎ কোথা থেকে আমার গাড়ির সামনে এসে পড়ে আর আমার গাড়ির স্পিড একটু বেশি থাকার কারণে আমি সময় মতো ব্রেক করতে পারিনি। এখন যদি মেয়েটির কিছু হয়ে যায় তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি অপারেশনের ব্যবস্থা করেন, যত টাকা লাগে আমি দেব আর আমার বন্ডে সাইন করে দিবে। আপনার কোনো প্রবলেম হবে না। ডাক্তার লোকটিকে আশ্বস্ত করে বলে, ঠিক আছে, আপনি বলছেন বলে আমি অপারেশনটা শুরু করছি। অন্য কেউ হলে তা পসিবল হতো না। বলে ডাক্তার চলে যান। ডাক্তার চলে যাওয়ার পরেই লোকটি কয়েকজনকে ফোন করে হাসপাতালে আসতে বলে। পরে রিসেপশনে গিয়ে যাবতীয় ফর্মালিটি শেষ করে। প্রায় 20 মিনিট পরে দুইজন লোক আসে লোকটির কথা মতো রক্ত দেওয়ার জন্য। আর রক্ত পাওয়ার পরে অপারেশনটা শুরু হয়। লোকটি অস্থির হয়ে ওটির সামনে হাঁটতে থাকে। তার এখন খুব অনুশোচনা হচ্ছে। তার সামান্য একটু ভুলের জন্য একটি মেয়ে আজ মৃত্যুর সাথে লড়াই করছে। তার আরো একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। প্রায় আধা ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসে। লোকটি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, মেয়েটির অবস্থা এখন কেমন? মেয়েটি কি ঠিক আছে? রোগী এখন আউট অফ ডেঞ্জার। আপনি এখন যেতে পারেন। কাল সকালের আগে রোগীর জ্ঞান ফিরবে না। আপনি সকালে সে রোগীকে নিয়ে যেতে পারেন। লোকটি বিনয়ের সাথে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ পাওয়ার মতো কিছু করিনি, এটা তো আমার কর্তব্য। ধন্যবাদ দেওয়ার হলে মহান আল্লাহকে দেন। আর কিছু না বলে ডাক্তার চলে যান। লোকটি আল্লাহকে শুকরিয়া জানিয়ে ওটির বাইরে থেকে একবার আরোহীকে দেখে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই তার মা দরজা খুলে দেয়। লোকটি তার মাকে দেখে বলে, মা, তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আছো? তোমার শরীর খারাপ করবে তো। তার মা রাগে তার দিকে তাকিয়ে বলে, এত রাত পর্যন্ত বাহিরে কি করছিলি? আর এত কিসের ব্যস্ততা যে এতগুলো কল দেওয়ার পরেও রিসিভ করতে পারিসনি? জানিস আমি কত টেনশনের মাঝে ছিলাম? তোর সেই দিকে কোনো খেয়াল আছে নাকি? লোকটি তার মাকে জড়িয়ে ধরে বলে, আরে মা, এত রাগ কেন করছো? রাস্তায় একটু প্রবলেমের মাঝে পড়ে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে। আর ফোন সাইলেন্ট মোডে ছিল, তাই বুঝতে পারিনি। তার মা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি প্রবলেম? তুই এখন ঠিক আছিস তো? আমাকে আগে কেন বলিসনি? লোকটি তার মাকে বলল, আরে মা, এত ব্যস্ত হয়েও না, এখন সব ঠিক আছে। রাস্তা দিয়ে আসছিলাম, এমন সময় হঠাৎই একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়ে। আমি গাড়ি ব্রেক করতে করতে দেরি হয়ে যায়। আমি গাড়ি থেকে নেমে দেখি মেয়েটি রাস্তার মাঝে অজ্ঞান হয়ে পড়ে আছে আর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। পর আমি তাকে হসপিটালে নিয়ে যাই, তাই একটু দেরি হয়ে গেছে। এখন মেয়েটি কেমন আছে? মেয়েটি এখন ঠিক আছে, কাল সকালে জ্ঞান ফিরবে, তখনই সবকিছু বোঝা যাবে। তুমি এইসব নিয়ে টেনশন করো না, গিয়ে রেস্ট নাও, বাকি সবকিছু আমি দেখে নিব। তার মা আর কিছু না বলে রুমে চলে যায় রেস্ট নিতে। লোকটি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে আরোহী বাড়ি থেকে বের হতেই নীলাদ্র সামিয়াকে তা ফোন করে বলে।
নীলাদ্রের কথা শুনে সামিয়া অনেক খুশি হয়। সে আর বেশি দেরি না করে নীলাদ্রের বাড়িতে চলে আসে। সে এসে কলিং বেল বাজাতেই নীলাদ্র দরজা খুলে সামিয়াকে দেখে অবাক হয়ে বলে, এত রাতে তুমি এখানে? কোনো প্রবলেম পড়েছ? সে মন খারাপ করে কথাগুলো বলে, পরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। নীলাদ্র তাকে আটকিয়ে বলে, এইসব কি বলছো তুমি? অন্য কাউকে আশা করবো মানে? তুমি তো ভালো করেই জানো আমি তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে নয়। তোমার জন্যই তো এত কিছু করেছি, আর সেই তুমি আমার সাথে এভাবে কথা বলছো, এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি।